কোনাল আপা কেমন আছেন? খুব ভালো আছি। ভালো থাকারই কথা। আলহামদুলিল্লাহ। আমরা আসবো, প্রিয়তমায় আসবো, মেঘের নৌকায় আসবো, সুরমা সুরমাতেও যাবো। তার আগে একটুখানি জানি যে আপনার সঙ্গীতের হাতেখড়ি হয়েছিল আপনার মায়ের হাত ধরে। হাতেখড়ি মায়ের কাছে। সেই ছোট্টবেলায় যদি গল্পটা একটু শুনি। আমার মা নজরুল সঙ্গীত শিখেছে এবং তিনি একজন মিউজিক্যাল অ্যাক্টিভিস্টও বলা যায়, কারণ তার গণসঙ্গীতের ক্যাসেট আছে, সে গণসঙ্গীত গাইতো, গণমানুষের গান গাইতো। তো তার কাছেই শিখেছি। আমার নানা বাড়িটা একদম পুরো মিউজিক্যাল একটা, ওখানে পুরো সঙ্গীতের পরিবেশ। আমার নানা ভায়োলিন বাজান, বাঁশি বাজান, আমার মানে আমার আম্মার ছোট চাচা, আমার নানি গান করছেন, রবীন্দ্রসঙ্গীত গাইছেন, আম্মা গান শিখছেন। তো এই পরিবেশে আমরা থেকেছি, দেখেছি এবং মার কাছে হাতেখড়ি নিয়েছি। সো একটা মিউজিক্যাল ফ্যামিলির, যদি বলি আমি যে মিউজিক্যাল ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় আজকে এ পর্যন্ত, তাহলে ভুল হবে না। প্লেব্যাকে তো এখন বেশ এনজয় করছেন। হ্যাঁ, করতে হচ্ছে। হ্যাঁ, ইট ইজ আ বিগ চ্যালেঞ্জ। এনজয় করছি এই কারণে, একটা কিছু গাওয়ার পর যখন মানুষ ভালোবাসা দেয় তখন মনে হয় যে না, ঠিক আছে, তাহলে আমি ঠিক রাস্তায় যাচ্ছি। ও প্রিয়তমা গানটা তো এখন ট্রেন্ডিং এর শীর্ষে এবং সবার মুখে মুখে। প্রিয়তমা এখন মাঠে ঘাটে, স্কুলে, মুদির দোকানে, তেমন মাল্টিপ্লেক্সে, সেদিন বিয়ে বাড়িতেও শুনলাম। বিয়ে বাড়িতেও, হ্যাঁ, বার্থডে পার্টিতে, অ্যানিভার্সারিতে, সব জায়গায়। প্রিয়তমার পেছনের গল্পটা, প্রিয়তমা কিভাবে তৈরি হলো, এটা একটু শুনতে চাই। এই চলচ্চিত্রটা আপনারা জানেন যে খুব মানে তড়িঘড়ি করে, মানে খুব দ্রুত হয়েছে আসলে। তো গানগুলো একদম শেষের দিকে রেকর্ড করা হয়েছে এবং দুটা গান ছিল সেখান থেকে, মানে আমি দুইটা গান শুনেছিলাম। আমার সে দুটো থেকে যেটাই চয়েস থাকুক না কেন, শেষমেশ আমার ভাগ্যে প্রিয়তমাটা জুটেছে এবং আমি ভয়েস দিয়েছি। ভয়েস দেওয়ার সময় আমি জানতাম না যে আমার মেল আর্টিস্ট কে হবে। তার আমি ভয়েস দেওয়ার 2 দিন পর মেল আর্টিস্ট মানে বালাম ভাই ভয়েস দিয়েছে এবং অনেকেই, ইউনিটের অনেকেই মানে ভাবছিল যে আমাদের রসায়নটা কেমন হবে বা অডিয়েন্স এটা পছন্দ করবে কিনা। তো আলহামদুলিল্লাহ মানুষ সেটাকে খুব ভালোভাবে, দারুণভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে, থ্যাংক গড। অনেক গান আমরা শুনি কিন্তু মুখে নিয়ে আসি না। এই প্রিয়তমা এখন মুখে মুখে, ঠোঁটে ঠোঁটে। যখন গানটা করছিলেন তখন কি বিষয়টা বুঝতে পেরেছিলেন বা মনে হয়েছিল কখনো? এখানে আসিফ ইকবাল ভাইয়ের কথা বলতেই হয়। আচ্ছা, আসিফ ইকবাল ভাই দারুণ একজন গীতিকবি এবং মানে তিনি যেমন তার লেখা, আমি যেমন মেঘের নৌকা গেয়েছি, হ্যাঁ, খুব খুব ক্লাসিক কিছু কথা। আবার প্রিয়তমাটা একদম সাধারণ মানুষের মনের কথাটা সাধারণভাবে বলা, হ্যাঁ, যেটাই আসলে কঠিন আমার মনে হয়। তো সেটাও তেমন এত সুন্দর উনি লিখেছেন যে গাওয়ার সময় মনে হয়েছে যে মানুষ অবশ্যই এটাকে পছন্দ করবে। আকাশ সুন্দর সুর করেছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আমরা অনেক সময় অনেক সুন্দর গান করি কিন্তু সেটা চিত্রায়ন যখন সুন্দর হয় না বা মানে পারফেক্টলি যখন যায় না, তখন মানুষ এটাকে হয়তো গ্রহণ করতে চায় না বা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। কিন্তু আমরা জানতাম, আমি, বালাম ভাই, আসিফ ভাই, আমরা সবাই জানতাম যে এটা লিপসিঙ্ক করবে মানে দ্য মেগা স্টার শাকিব খান এবং ইধিকা পল, ইন্ডিয়ার। তো আমাদের মনের মধ্যে হোপ ছিল যে অডিওটা স্ট্রং, ভিডিওটাও স্ট্রং, সো আশা করি মানুষজন এটাকে পছন্দ করবে। বসুন্ধরা ডায়া প্যান্ট এখন নতুন মোড়কে আরো আধুনিক। বসুন্ধরা ডায়া প্যান্ট ওর ভালোর জন্য। এবং তাই হয়েছে, কিন্তু এই রকম হবে এটা ভাবিনি। মানে এটা রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছে এবং ট্রেন্ডিং এ এখনো শীর্ষে। আপা, একটা বিষয় কিন্তু বারবারই চলে আসে, যুগটা ভিউর যুগ, সবকিছুতে আমরা ভিউ খুঁজি। সেইখান থেকে যদি বলি, এই ভিউ কি একটা গানের ভালো কি খারাপ সেই মানদণ্ড হতে পারে? কোনোদিনও না, কোনোদিনও না। এটা খুবই স্যাড যে এখন আমি মাঝে মাঝে কিছু কিছু মানুষকে দেখি এটা ভাবতে যে মানদণ্ড ভিউ দিয়ে যাচাই করা হয়। অ্যাবসলিউটলি রং। ভিউটা এখনকার সিস্টেমটাই ভিউ। হ্যাঁ, এখন আমরা যে একা ভিউ করছি ব্যাপারটা তা না। আমি কয়দিন আগে ইনস্টাগ্রামে দেখলাম যে ইয়াশরাজ ফিল্মসের সবচেয়ে বড় গান যেটা এসেছে, মুভি এসেছে, সেখানে তারা ইনস্টাগ্রামে দিচ্ছে যে কত দিনে, কত ঘন্টায় কত ভিউ হলো গানটার। এটা একটা অ্যাচিভমেন্ট ভাবছে। অবশ্যই মানুষ দেখছে, মানুষের মুখে মুখে ছড়াচ্ছে। এই ভিউটা আমি খারাপ দেখছি না, কিন্তু এটা কোনোদিনও মানদণ্ড না। কিন্তু মানুষের মুখে মুখে যেটা ছড়ায় সেটাই তো জনপ্রিয়তা হয়। অ্যাবসলিউটলি, মানদণ্ড ওইটাই।
মানুষ আসলে কমেন্টে কি বললো, মানুষের মুখে মুখে ছড়ালো। আমি 100-র উপরে কভার পেয়েছি ও প্রিয়তমার, এবং মানুষজন আমাকে যে মেসেজগুলো করছে, মানুষজন আমাকে যে ভালোবাসাটা দিচ্ছে, শুধু আমাকে না, এই টিমের সবাইকে, আমার মানদণ্ড সেখানে যে মানুষজন যে গানটাকে ভালোবাসবে সেটাই মানদণ্ড। একটু যদি শুনি 2 লাইন। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা। সুরমা সুরমা দিয়ে আপনার বছরটা শুরু হয়েছিল পর্দার। হ্যাঁ, তারপর সেটাকে ঢেকে দিল মেঘের নৌকা। হ্যাঁ, মেঘের নৌকাকে আবার ঢেকে দিল হচ্ছে প্রিয়তমা। এরপরে কি? এরপর বেশ অনেকগুলো গানই রেকর্ড হয়েছে। আসলে যেটা বললাম যে কোনটা মানুষ কিভাবে গ্রহণ করবে আমরা তো আসলে বুঝি না, বলা যায় না। তবে আশা করছি সবগুলো গানই সুন্দর, মানুষ এভাবেই সেগুলোকে অ্যাকসেপ্ট করবে, সেটাই চাই। আমরা শেষ করব। ওকে, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, তবে অনুরোধের আসর মেঘের নৌকা শুনতে শুনতে আমরা শেষ করি। ওকে, মেঘের নৌকা আমার মানে প্রিয়তমা যেমন স্পেশাল অনেকগুলো কারণে, যে আমি কিছুক্ষণ আগেই জানলাম যে গ্লোবাল চার্টে একদম উপরের দিকেই অবস্থান করছে, এবং আমাদের গানটার নিচে কিন্তু গ্র্যামি উইনিং অনেক গান আছে, তো এবং ট্রেন্ডিংয়ে তো আছেই নাম্বার 1। এগুলো আমাদের জন্য অনেক বড় ব্লেসিং, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ব্লেসিং। আর মেঘের নৌকাটাও আমার জন্য স্পেশাল, কারণ আমি সবসময় যে ধরনের গান গাইতে চাই, যে গানগুলো আমি মনে করি আমাকে ডিফাইন করে, আমার পার্সোনালিটিকে ডিফাইন করে, আমার ভালো লাগে, মোট কথা মেঘের নৌকা তেমন একটি গান। আমি অবশ্যই এখানেও ধন্যবাদ জানাতে চাই চয়নিকা চৌধুরীকে, এবং আসিফ ইকবাল ভাই কি চমৎকার লিখেছে গান, আর সুর তো করেছে এবং সঙ্গে গেয়েছে আমার বন্ধু ইমরান। সেই গানটি শোনাই। জি। যতক্ষণ তুমি আমি ছুঁয়ে ছুঁয়ে পাশাপাশি থাকি, আমি হই রোদে মেঘে ভেসে যাওয়া ডানা মেলা পাখি, মন চায় আকাশ হতে কিছু নীল নিয়ে এসে সাজাইয়া চলে। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে, অরণ্যের পাখি তুমি, তোমায় জুড়াবো ছায়াতে, হিমালয় শিখর তুমি, আমার আনন্দ তোমায় ছোঁয়াতে। বাহ, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। আপনারা তো ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিলেন। থ্যাংক ইউ সো মাচ।